হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এনটিপিসির জন্য এখন পড়াশোনা করছো এবং আমরা এনটিপিসির যে ক্লাস সেটা কন্টিনিউ করছি। রেলওয়ে এনটিপিসিতে কিন্তু সায়েন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সে কারণেই গতকাল আমরা রেখেছিলাম বায়োলজির ক্লাস, আজকে রেখেছি ফিজিক্স কেমিস্ট্রির একটা ক্লাস। তো আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় মৌমিতা ম্যাডাম। তোমরা ইতিমধ্যে ম্যাডামকে বহুবার ইউটিউবে দেখেছো আমাদের ক্লাসে এবং অসামান্য সাড়া তোমরা দিয়েছো। আজকে সেই ম্যাডামই তোমাদের সামনে একেবারে সরাসরি আজকে ক্লাস নিচ্ছেন গুগল মিটের মাধ্যমে। তোমরা সরাসরি ম্যাডামকে প্রশ্ন করতে পারবে, কথা বলতে পারবে। তবে আপাতত প্রাথমিক অবস্থায় সকলের মাইক মিউট আছে। সকলের যা প্রশ্ন আসবে সেটা খাতায় লিখে রাখবে। আমরা ক্লাসের শেষে কোশ্চেন আনসার সেশনে সেই তোমাদের প্রশ্নগুলো নেব। আমি ম্যাডামকে অনুরোধ করবো আজকের ক্লাস শুরু করার জন্য। ম্যাম। হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আমার ভয়েস শুনতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। ওকে, বিএসএসআই এর তরফ থেকে আমি মৌমিতা ম্যাম আজকে তোমাদের ফিজিক্সের একটা কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো। সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ। আমরা সবাই জানি যে এই আমাদের যে কামিং যে এক্সামগুলো আসছে তার মধ্যে এই যে ফিজিক্স কেমিস্ট্রির পার্টটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আর তার মধ্যে শর্ট কোশ্চেনের মধ্যে এই অ্যাসিড, ক্ষার, লবণ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে আমাদের শর্ট কোশ্চেন খুব বেশি পরিমাণে আসতে পারে। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না, আমরা সরাসরি স্টাডিতে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসিডটা কি, অ্যাসিডটা কেমন হয়। আমরা সবাই জানি যে অ্যাসিড কিন্তু টক জাতীয় একটা জিনিস। অ্যাসিডের স্বাদটা কিরকম? টক টাইপের। আর সেটা কিন্তু বেশি পরিমাণে আমাদের হাতে লাগলে বা কোনোভাবে আমাদের গলায় গেলে আমাদের হাত পুড়ে যাওয়ার বা যে কোনো অঙ্গে যদি আমাদের লাগে সেটা পুড়ে যাওয়ার চান্স থাকে। ইভেন বেশি পরিমাণে যদি অ্যাসিড আমাদের শরীরের কোনো অংশে লাগে বা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে, এটা কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত আনতে পারে। বেশ কিছু অ্যাসিড আছে যেটা কনসেন্ট্রেটেড অ্যাসিড। তার মধ্যে কোন কোনগুলো আছে তোমরা নিশ্চয়ই জানো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা রয়েছে সেটা কিন্তু অনেক সময়, এটা কিন্তু আমরা জানি, আমরা বায়োলজিতেও পড়েছি যে আমাদের শরীরের ডাইজেশনের জন্য কিন্তু একটা অ্যাসিড আমাদের পেটের ভিতর থেকে সিক্রেশন হয়, আর সেটা কিন্তু HCl। HCl আমাদের পুরো খাবারটাকে পচাবার জন্য অনেকটাই দায়ী। খাবারটাকে পচিয়ে ডাইজেস্ট করে যে দরকারি পার্টগুলো আমাদের শরীরে সরবরাহ করে আর যেটা খারাপ সেটা আমাদের বের করে দেয়। তাহলে অ্যাসিডের কিছু ভালো পার্ট আমরা দেখলাম, আর খারাপ বলতে কনসেন্ট্রেটেড অ্যাসিড আমাদের ভীষণভাবে শরীরের ক্ষতি করে। যাই হোক, অ্যাসিড অ্যাকচুয়ালি কাকে বলে? আরহেনিয়াস বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি অ্যাসিডের একটা ডেফিনেশন দিয়েছিলেন। সেটা হচ্ছে যে কোনো জলীয় দ্রবণে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করতে পারে, তাহলে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তার মানে কি কোনো পদার্থের মধ্যে যদি হালকা জল দেওয়া হয় তার মধ্যে সেই জলের মধ্যে সেটা রিয়াকশন করে হাইড্রোজেন H+ আয়ন বা হাইড্রোজেন উৎপন্ন করবে, সেটাই হচ্ছে অ্যাসিড। আমরা নর্মালি অ্যাসিড কোথায় দেখতে পারি? আমাদের প্রাকৃতিক ক্ষেত্রে আমরা অনেক ফলে অ্যাসিড দেখতে পারি, যেমন তেঁতুল, লেবু, অ্যাপল বা তোমার পিঁপড়ে। যে কোনো জায়গায় আমরা পিঁপড়ের মধ্যেও কিন্তু অ্যাসিড থাকে। পিঁপড়েরা যখন আমাদের কামড়ায় দেখবে আমাদের হাত যেখানেই কামড়াচ্ছে সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে জ্বলে ওঠে এবং ফুলে ওঠে। তো এইবার এই যে পিঁপড়ের শরীরে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে, হ্যাঁ। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর জন্য কিন্তু এই ফলগুলো, তেঁতুল, লেবু, এই ফলগুলোর স্বাদও টক হয়। দেখো, আমার প্রথম স্লাইডে আমি দেখিয়েছি
HClটাকে আমরা অ্যাসিড বলছি, তার কারণ হচ্ছে দেখো এটা জলীয় দ্রবণে ভেঙে কি উৎপন্ন করেছে, H প্লাস আর OH মাইনাস আয়ন, H প্লাস আয়ন একটা উৎপন্ন করেছে। ঠিক আছে, এবার সেকেন্ডটাকে আমরা কি দেখিয়েছি, H2SO4, এখানে কিন্তু দুখানা H প্লাস আয়ন উৎপন্ন হয়েছে। এরপরে CH3COOH এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। অবশ্যই এটার ফর্মুলা কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এই অ্যাসিটিক অ্যাসিডটা কিন্তু পরবর্তীকালে আমাদের অনেক দরকার হয় আমাদের বেঞ্জিনের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে। এই CH3COOH এই ফর্মুলাটা কিন্তু পরবর্তীকালের কেমিস্ট্রি পর্যায়েও খুব দরকার হয়ে পড়ে। যাই হোক, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, H কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চারখানা আছে, ভালো করে দেখো, CH3 তার মানে তিনখানা H আছে, COOH ওখানে একখানা H আছে, টোটাল চারটে H আছে, কিন্তু এখানে হাইড্রোজেন ভাঙছে কটা, হাইড্রোজেন কিন্তু অনলি একটা হাইড্রোজেন এখানে ভাঙছে। দেখো আমি পিপিটিতে দিয়েছি CH3COO মাইনাস আর একখানা H হাইড্রোজেন ভাঙছে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু মৃদু অ্যাসিড। HCOOH এখানেও দুখানা হাইড্রোজেন আছে, কিন্তু H প্লাস আয়ন তৈরি হচ্ছে অনলি ওয়ান। কিছু কিছু ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকছে ততগুলোই কিন্তু H প্লাস আয়নে ভাঙছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকছে ততগুলো কিন্তু ভাঙছে না। এই থেকে আমাদের কনসেন্ট্রেটেড অ্যাসিড আর মৃদু অ্যাসিডের মধ্যে ডিফারেন্স বোঝা যায়। আচ্ছা, এবারে আসছি আমার সেকেন্ড স্লাইডে। আই থিঙ্ক তোমরা সবাই স্লাইডটা দেখতে পাচ্ছ। জৈব অ্যাসিড, দুটো ধরনের অ্যাসিড আমরা দেখতে পাই, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর সেকেন্ডটা হলো খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড কি, অবশ্যই আমরা এই কোশ্চেনের মধ্যে থেকেই আনসারটা পেয়ে যাচ্ছি, কোনো জৈব পদার্থ থেকে যেটা উৎপন্ন হচ্ছে দ্যাট ইজ কল্ড জৈব অ্যাসিড। কোনো জৈব পদার্থ থেকে যে অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হয় জৈব অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তেঁতুলে টার্টারিক অ্যাসিড আমি আগেই বললাম। তাহলে এই যে তেঁতুল, এটা একটা কি জৈব পদার্থ, মানে একটা ফল, তার থেকে বেরোচ্ছে। আর কোনো খনিজ পদার্থ থেকে যখন কোনো অ্যাসিড উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে খনিজ অ্যাসিড, যেমন H2SO4, HNO3, HCl। বেশিরভাগ কনসেন্ট্রেটেড অ্যাসিডগুলোই কিন্তু খনিজ পদার্থ থেকে উৎপন্ন হচ্ছে। আর এই যে তিনখানা অ্যাসিড, আমরা কিন্তু মেনলি এই তিনখানা অ্যাসিডকেই বেশি পরিমাণে পড়াশোনা করি আমাদের কেমিস্ট্রিতে। ঠিক আছে, এবার আমরা চলে যাব অ্যাসিডের ধর্ম। আমি প্রথমেই তোমাদের বললাম যে অ্যাসিডের ধর্ম কি। অ্যাসিডকে আমরা প্রথমে কি দেখতে পাই, অ্যাসিড একটু টক স্বাদের হয়। আরেকটা কি হয়, অ্যাসিড জলীয় দ্রবণে বিভাজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে। আরও এক ধরনের আয়ন উৎপন্ন করে, সেটা হচ্ছে H3O প্লাস, আইদার H প্লাস অর H3O প্লাস। ঠিক আছে, এবার হাইড্রোজেনের ওপরে থাকা যে কোনো ধরনের যে অ্যাসিডগুলো থাকে সেগুলো হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে H2 কে বের করে দেয়। যেমন হাইড্রোজেনের ওপরে থাকার ওই জিনিসের আমরা দুটো এক্সাম্পল আমি এখানে দিয়েছি। একটা হচ্ছে Na প্লাস HCl, Na হচ্ছে হাইড্রোজেনের ওপরে রয়েছে, এবার এর সঙ্গে তোমার HCl রিয়াকশন করছে, N এর সঙ্গে HCl রিয়াকশন করছে, করে এটা কি তৈরি হচ্ছে দেখো, হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, দিয়ে হাইড্রোজেনের জায়গায় ওই ধাতুটা জুড়ে যাচ্ছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিচ্ছে, করে দেওয়ার পরে ওই জায়গাটায় ওই ধাতুটা জুড়ে যাচ্ছে। কোনগুলোর ক্ষেত্রে এই রকম ধরনের রিয়াকশন ঘটবে, এটা তখনই ঘটবে যখন হাইড্রোজেনের আমাদের পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের ওপরে যে ধাতুগুলো স্থান পাবে সেই ধাতুগুলোই কিন্তু এই ধরনের রিয়াকশন করবে।
হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তোমার সেই জায়গায় ধাতুটা বসে যাবে। এখানে যেমন আমি দিয়েছি একটা Na+HCl, হাইড্রোজেনকে বের করে দিল, দিয়ে এখানে Na বা ধাতুটা অ্যাড হয়ে গেল, NaCl+H2। তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো তো? ওকে, Na+HCl ওটার থেকে তৈরি হলো NaCl+H2O, আর Zn+HCl থেকে তৈরি হচ্ছে ZnCl2+H2, বা Zn এর সঙ্গে যদি আমি সালফার ডাই H2SO4 এর বিক্রিয়া ঘটাই, তাহলে কি হচ্ছে ZnSO4+HCl। এবার আমরা কে এর সঙ্গেও কিন্তু আমরা এই রিঅ্যাকশনটা করতে পারি। কে বা 2K তার সঙ্গে যদি আমরা H2SO4 এর রিঅ্যাকশন ঘটাই, তাহলে এখানেও সেম উৎপন্ন হবে K2SO4+H2। এটা আমি এখানে দেখাইনি, জাস্ট দুখানা এক্সাম্পল দেখিয়েছিলাম, একটা Na দেখিয়েছিলাম, একটা Zn দিয়ে দেখালাম, আরেকটা বললাম আমি K+H2SO4, এটাও কিন্তু সেম ভাবে K2SO4+H2। ঠিক আছে, এবার এই জিনিসগুলো, অ্যাসিডগুলো কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গেও কিন্তু রিঅ্যাকশন করছে, আর করে এটা কি উৎপন্ন করছে? কার্বন ডাই অক্সাইড। কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন করে এটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। তাহলে আমরা যদি অ্যাসিডের ধর্ম দেখি, অ্যাসিড কি করলো? প্রথমে ধাতুর সঙ্গে রিঅ্যাকশন করলো, করে হাইড্রোজেন উৎপন্ন করলো। সেকেন্ড, কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন করলো, করে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করবে। কার্বন ডাই অক্সাইড ও জল, যেমন এখানে দেখো CaCO3+HCl, CaCO3+HCl, এখানে তোমার Clটা C এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, CO3টাকে বের করে দিয়ে একটা অক্সিজেন তোমার হাইড্রোজেনের সঙ্গে মিশে গিয়ে জল উৎপন্ন করছে, আর সেকেন্ড অক্সিজেন, আরো যে দুটো অক্সিজেন বেঁচে রইলো, সেটা কার্বনের সঙ্গে অ্যাড হয়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। মেনলি কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন করবে এরা যদি কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন করে। প্রথমে এই ধরনের রিঅ্যাকশন গুলোকে মনে রাখার জন্য তোমাদের ফার্স্টে কি করতে হবে? ধরো তুমি লিখলে CaCO3+HCl, তোমার মনেই পড়ছে না যে তুমি কি রিঅ্যাকশনটা, তোমার CaCl2 এই যে পোর্শনটা তোমার মনে পড়ছে না। তুমি ফার্স্টে কি করবে? ফার্স্টে তুমি কার্বন ডাই অক্সাইড CO2 আর জল লিখে দেবে H2O। এবার দেখবে বাকি কোনটা পড়ে আছে, কোন জায়গাটা পড়ে রয়েছে, দেখবে তুমি ক্যালসিয়ামটা পড়ে রয়েছে আর Clটা পড়ে রয়েছে, তখনই কিন্তু তোমার মনে এসে যাবে যে এখানে কি বসবে? CaCl2। সবসময় কিন্তু হাজার হাজার ইকুয়েশন আমরা মনে রাখতে পারি না। আমাদের কিভাবে মনে রাখতে হবে? আমাদের এটা একটা ট্রিক করে মনে রাখতে হবে যে আমরা কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে আমরা কি পড়েছি? কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন করে জল আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তো ফার্স্ট প্রোডাক্ট আমি লিখে দিলাম জল আর কার্বন ডাই অক্সাইড, যেটা রিমেনিং পড়ে রইলো সেইটাকে আমি দিয়ে দিলাম ফার্স্ট প্রোডাক্ট হিসাবে। আমার ইকুয়েশন কমপ্লিট। নেক্সট, Na2CO3+HCl, Na2CO3+HCl কি হবে তোমার? Na2SO4+CO2+H2O, Na2SO4+CO2+H2O। এক্ষেত্রেও তুমি CO2 আর H2O বের করে দেবে, দেখবে তোমার Na2SO4 পড়ে রয়েছে। এটা ছাড়াও কিন্তু আরো রিঅ্যাকশন হয়, একটা হচ্ছে CaHCO3 ক্যালসিয়াম বাইকার্বনেট, তার সঙ্গে
যদি আমি HCl এর রিয়াকশন ঘটাই ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 হোল 2, H এর পরে CO3 টোটালটা ব্র্যাকেটে গিয়ে CaHCO3 হোল 2 প্লাস 2HCl, এটার সঙ্গেও যদি বাইকার্বনেটের কথা বলছি, এটার সঙ্গেও যদি আমরা রিয়াকশন ঘটাই কি বেরোবে CaCl2 প্লাস 2H2O প্লাস CO2। এরকম ভাবে সোডিয়াম কার্বনেটে এখানে দেখানো হয়েছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গেও যদি আমরা রিয়াকশন ঘটাই NaHCO3 প্লাস HCl যদি করি তাহলেও এখানে H2O প্লাস CO2 কে বের করে দেবে, দেখবে পড়ে রাখবে তোমার NaCl। ঠিক আছে, এবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে যখনই আমরা বিক্রিয়া করব তখনই তোমার কোনো ক্ষার যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করব তখনই কিন্তু লবণ আর জল উৎপন্ন হবে। লবণ আর জল, যেমন NaOH প্লাস HCl, একটা ক্ষার একটা অ্যাসিড, দুটো বিক্রিয়া করলাম, করার পরে লবণ উৎপন্ন হলো NaCl। তো আমরা সবাই জানি NaClটা কি, NaClটা কিন্তু আমাদের সাধারণ লবণ বা খাদ্য লবণ, যে নুনটা আমরা খাই বা আমাদের হসপিটালে অ্যাডমিট করার সঙ্গে সঙ্গে স্যালাইন যেটা দেওয়া হয় দ্যাট ইজ অলসো NaCl। তাহলে আমার NaOH এর সঙ্গে HCl এর রিয়াকশন করার পরে কি উৎপন্ন হচ্ছে NaCl প্লাস H2O। এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গেও যদি আমি HCl এর রিয়াকশন করি তাহলেও কিন্তু আমার ক্যালসিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হচ্ছে। আমাদের এক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে অ্যাসিডের সঙ্গে যখন ক্ষারের বিক্রিয়া ঘটাবো তখন কিন্তু লবণ ও জল উৎপন্ন হবে, তাহলে জলটা কমন, অবভিয়াসলি আমি সবার লাস্টে H2O লিখে দিলাম, যে জিনিসটা পড়ে থাকবে সেই জিনিসটাই কিন্তু আমার লবণের মধ্যে যাচ্ছে। CaCO3 প্লাস HCl, CaCl2 প্লাস CO2 প্লাস H2O, CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এবার Na2CO3, Na2CO3 এর সঙ্গে যদি আমি আবার সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন ঘটাই কি হবে Na2SO4 প্লাস CO2 প্লাস H2O। এই যে আমি রিয়াকশন গুলো দেখিয়েছি বা দিয়েছি, এই রিয়াকশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন আর খুব নর্মাল রিয়াকশন। তুমি কেমিস্ট্রি স্টার্ট করতে যাবে অ্যাসিড বেস চ্যাপ্টারে, যে কোনো জায়গায় তোমার এই রিয়াকশন গুলো বারবার ঘুরে ঘুরে আসবে। এই যে তোমার NaOH প্লাস HCl বা Na প্লাস HCl বা Zn প্লাস H2SO4 বা CaCO3 প্লাস HCl, এই রিয়াকশন গুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় বারবার ঘুরে ঘুরে আসবে। সো এই রিয়াকশন গুলো কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে। নেক্সট, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, আমাদের অ্যাসিডের মধ্যে যে কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন থাকে তাকেই বলা হয় অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, আমরা ফার্স্ট স্লাইডে দেখিয়েছিলাম যে HCl এর মধ্যে একটা সরি আমি H2SO4টা দিয়ে বলি, H2SO4 এর মধ্যে দেখো দুটো H প্লাস আয়ন হয়ে গেছে আর SO4 মাইনাস হয়ে গেছে, এখানে কিন্তু H প্লাস আয়ন দুটো, তার মানে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। এইরকম ভাবে কিন্তু আমরা ক্ষারগ্রাহিতা বের করতে পারি। অর্থাৎ যতগুলো H প্লাস আয়ন থাকবে ততগুলোই কিন্তু ক্ষারের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। যতগুলো H প্লাস আয়ন থাকবে ততগুলোই কিন্তু ক্ষারের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। এই দেখো, এই যে রিয়াকশনটা আমি দেখিয়েছি, এখানে একখানা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, আর আছে একখানাই আছে বলেই সে কিন্তু ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। দেখো HClটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ধাতুটা কি Na, সোডিয়াম ধাতু। Na মানে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে তোমার তৈরি করে দিয়েছে NaCl, একখানাই H, যেটা একখানাই হাইড্রোজেন আয়ন যেটা প্রতিস্থাপিত হয়েছে, প্রতিস্থাপিত হয়ে সেই জায়গায় ধাতুটা অ্যাড হয়েছে। আর NaOH এর জায়গাটায় HCl এর জায়গাটায় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কে ঢুকে গেছে সেখানে, সেই জায়গায় Na ঢুকে গেছে, ধাতুটা ঢুকে গেছে। ক্ষারগ্রাহিতাটা বোঝাতে পারলাম?
আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো আমি যতটুকুনি পড়িয়েছি। যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এবার কিন্তু আমি ক্ষারে যাব, ঠিক আছে? আমি আবার এখানে একবার তোমাদের ছোট্ট করে একবার এটাকে রিভাইজ করিয়ে দিচ্ছি। অ্যাসিড আমরা জানি যে অম্ল স্বাদের হচ্ছে। অ্যাসিড মানে কি? হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপিত করছে। যতগুলো হাইড্রোজেন আয়ন জলীয় দ্রবণে প্রতিস্থাপিত হচ্ছে সেটাই কিন্তু অ্যাসিড। এবার অ্যাসিডের দু ধরন আমি বললাম, জৈব অ্যাসিড, খনিজ অ্যাসিড। আমি এটাও বললাম মেন খনিজ অ্যাসিডগুলোই কিন্তু তোমার কনসেন্ট্রেটেড অ্যাসিড হয়ে যায়, ঠিক আছে? আর জৈব অ্যাসিডগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মৃদু অ্যাসিড হয়। এবার অ্যাসিডের ধর্মের ক্ষেত্রে আমি কি বললাম? ফার্স্টেই বললাম যে অ্যাসিডের ধর্ম কি? ফার্স্টেই এটা টক জাতীয় জিনিস হবে। দু রকম, সেকেন্ড নাম্বার হতে পারে এটা হাইড্রোজেন আয়নকে বিয়োজিত করবে। 3 নম্বর হবে এটা যখনই ধাতুর দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আচ্ছা 3 নম্বর। 4 নম্বরে তোমার কার্বনেট আর বাইকার্বনেট লবণ দ্বারা এটা প্রতিস্থাপিত হবে। অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। এখানে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, আমি একটা পয়েন্ট ফার্স্টে অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে যে এটা টক জাতীয় হবে। এই জন্য আমার পয়েন্টিং এ একটুখানি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। 1 নম্বর আমি বলেছি যে এটা টক জাতীয় হবে। 2 নম্বর বলেছি যে এটা হাইড্রোজেন আয়ন বিয়োজিত করবে। 3 নম্বর বলেছি কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন করে তোমার কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন করবে। 4 নম্বর হচ্ছে তোমার অ্যাসিড আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। আর তোমার ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন বা গ্যাস উৎপন্ন করবে বা H2 উৎপন্ন করবে। ক্ষারগ্রাহিতাটাও বুঝতে পেরেছো আশা করি। NaOH এর সঙ্গে HCl এ যখন রিয়াকশন করলাম একটাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন রয়েছে বলে সেইটাকে বের করে দিয়ে সেই জায়গায় ধাতুটা ঢুকে গেল, ঢুকে গিয়ে NaCl তৈরি করলো। এবার আমি যাব ক্ষারে। ক্ষার কাকে বলে? এটাও ঠিক অ্যাসিডেরই মতো। অ্যাসিড কি করছিল? জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছিল, H+ আয়ন উৎপন্ন করছিল। ক্ষার কি করছে? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করছে, OH- আয়ন, ঠিক আছে? এবার এই যে ক্ষার রয়েছে, এই ক্ষারের দুটো ভাগ রয়েছে। এদের মধ্যে কিছু কিছু আছে যারা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, তাদের কিন্তু ক্ষার বলে। যে সব পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়, হয়ে OH- আয়ন উৎপন্ন করছে, তাকে বলা হচ্ছে ক্ষার বা অ্যালকালি। মাইন্ড ইট, ক্ষার বা অ্যালকালি। কিছু কিছু ক্ষার আছে যেগুলো কিন্তু তোমার, কিছু কিছু পদার্থ আছে যেগুলো তোমার জলীয় দ্রবণে দ্রবীভূত হয় না, তাদের কি বলা হচ্ছে? বেস বা ক্ষারক। তাদের কি বলা হচ্ছে? ক্ষারক, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে ক্ষার কোনগুলো? NaOH, এইটা জলীয় দ্রবণে ডিরেক্ট বিভাজিত হয়ে গেল, হয়ে Na+OH- আয়ন ডিরেক্ট উৎপন্ন করে দিল। KOH এর ক্ষেত্রেও দেখো ডিরেক্ট উৎপন্ন হচ্ছে K+OH-। CaOH2 এর থেকেও Ca2+ আর OH-। এগুলো হচ্ছে তোমার ক্ষার, সরাসরি জলীয় দ্রবণে বিভাজিত হচ্ছে, এই কারণে এদেরকে আমরা বলছি ক্ষার। এবার কিছু কিছু ক্ষার মানে জিনিস আছে যেগুলো কিন্তু তোমার জলীয় দ্রবণে বিভাজিত হচ্ছে না, কিন্তু ওরা কিন্তু শো করছে অ্যাজ আ ক্ষার। মানে ক্ষারের যা যা ধর্ম এরা কিন্তু সেগুলোই শো করছে, কিন্তু এরা কি করতে পারছে না? এরা জলীয় দ্রবণে দ্রবীভূত হতে পারছে না। যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, Na2O। Na2O যখন আমি জলীয় দ্রবণের সঙ্গে H2 এর সঙ্গে জলীয় দ্রবণ এটাকে দ্রবীভূত করতে যাচ্ছি, এটা দ্রবীভূত হচ্ছে না। এটা কি করছে বলতো? এটা জলের সঙ্গে রিয়াকশন করে দিচ্ছে, এটা জলে গুলে যাচ্ছে না, এটা জলের সঙ্গে রিয়াকশন করছে, করে একটা অন্য জিনিস উৎপন্ন করে দিচ্ছে। সেইটা কি জিনিস? সেটা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে দিচ্ছে। Na2O জলের সঙ্গে রিয়াকশন করে
তোমার সরাসরি কিন্তু OH মাইনাস আয়ন বের করতে পারছে না। কি বের করে দিচ্ছে? NaOH বলে একটা প্রোডাক্ট বের করে দিচ্ছে। এই NaOH প্রোডাক্টটা কিন্তু তোমার Na প্লাস OH মাইনাস আয়নে ভাঙছে। তাহলে এক্ষেত্রে Na2 এর থেকে আমি হাইড্রক্সিল আয়ন পেতে, হাইড্রক্সিল আয়ন বা OH মাইনাস আয়ন পেতে আমাকে কি করতে হলো? আমার একটা বেশি স্টেপ করতে হলো, একটা বেশি স্টেপ গেল। কি স্টেপ গেল? NaOH, এই স্টেপটা কিন্তু করতে হলো। তাহলে সরাসরি এটা জলে দ্রবীভূত হলো না, NaOH হলো, তারপরে এটা ভাঙলো। দুটোর মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো। হোয়াট ইজ কল অ্যালকালি এন্ড হোয়াট ইজ কল বেস। এই যে বেস আর অ্যালকালির মধ্যে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো, যে একটা সরাসরি ফার্স্ট স্টেপেই জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, আর একটা তোমার ফার্স্ট স্টেপে জলে দ্রবীভূত হচ্ছে না, রিঅ্যাকশন করছে। রিঅ্যাকশন করে একটা অন্য প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, করার পরে সেকেন্ড টাইম এটা জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, হচ্ছে। এছাড়া এবার যেমন HCl প্লাস NaOH, এই যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, এই যে এই জিনিসগুলো আমি বললাম, ক্ষার বা ক্ষারক, এই দুজনেরকে যদি আমি ধর্মের দিক থেকে দেখি, দুজনের ধর্মের মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স নেই। আইদার ক্ষার আর ক্ষারক, দুজনেই অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করছে, করে কিন্তু লবণ আর জলই উৎপন্ন করছে। ঠিক আছে, তারই একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে, NaOH আর HCl। দেখো এই রিঅ্যাকশনটা আমি আগেও বললাম, এখনো বললাম, আমি আগেও বললাম যে এই রিঅ্যাকশনটা কিন্তু আগেও তোমাদের বলা হলো যে জাস্ট আ মিনিট। তাহলে জলে দ্রবীভূত হচ্ছে বা হচ্ছে না, দুটোই যদি থাকে, তাদের মধ্যে কিন্তু কি হচ্ছে, তোমার লবণ আর জল কিন্তু উৎপন্ন করছে, দুটোর থেকেই লবণ আর জল কিন্তু উৎপন্ন হচ্ছে। এবার হচ্ছে ক্ষারের রাসায়নিক ধর্ম। ক্ষারের রাসায়নিক ধর্ম, যে কোনো ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছে আর OH মাইনাস আয়ন উৎপন্ন করছে, আর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে। ক্ষার এর অম্লগ্রাহিতা কাকে বলে? এবার ক্ষারের অম্লগ্রাহিতা আমরা এতক্ষণ দেখেছিলাম আগে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, এখন দেখছি ক্ষারের অম্লগ্রাহিতা। ঠিক আছে, ক্ষারের অম্লগ্রাহিতাটা কি? যখন এটা প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস আয়ন থাকছে, তাকে বলা হচ্ছে, যতগুলো থাকছে তাকে বলা হচ্ছে ক্ষারের অম্লগ্রাহিতা। কোনো একটা ক্ষারের মধ্যে যতগুলো OH মাইনাস আয়নকে প্রতিস্থাপিত আমরা করতে পারছি, তাকে কিন্তু বলা হচ্ছে ক্ষারের অম্লগ্রাহিতা। ঠিক আছে, এবার দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, NaOH প্লাস HNO3 ইজ ইকাল টু NaNO3 প্লাস H2O। এখানে দেখো OH আয়নটা কিন্তু প্রতিস্থাপিত হয়েছে, কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? OH আয়নটা কিন্তু NO3 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। দেখো NaOH এর থেকে OH টা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে সেখানে কি অ্যাড হয়ে গেছে? সেখানে NO3 অ্যাড হয়ে গেছে। তাহলে OH মাইনাস বেরিয়ে গিয়ে NO3 অ্যাড হয়ে গেছে এখানে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নির্দেশক কাকে বলে। এই যে আমরা অ্যাসিড পড়লাম, ক্ষার পড়লাম, আমরা যাই পড়লাম না কেন, এর তো একটা নির্দেশক আছে, এর তো একটা নির্দেশক হবে। মানে আমরা অ্যাসিড, যে এটা অ্যাসিড বা এটা ক্ষার, এটা বুঝবো কি করে? আমরা অবশ্যই জানি যে অ্যাসিডটার ক্ষেত্রে আমাদের টক জাতীয় একটা অনুভব হয়, বা ক্ষারের ক্ষেত্রে একটা অন্য ধরনের স্বাদ হয়। যাই হোক, কিন্তু তবুও আমরা তো সবসময় স্বাদ গ্রহণ করে অ্যাসিড বা ক্ষারকে ডিফার করতে পারবো না। তাহলে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের অ্যাসিড আর ক্ষারকে বুঝতে সাহায্য করে, তাদের বলা হচ্ছে নির্দেশক। এবার নির্দেশকের মধ্যে কি আছে? লিটমাস, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনলথলিন, এইগুলো হচ্ছে তোমার নির্দেশক। লিটমাস কি হবে? লিটমাসে
একটা পেপার যেটাকে তুমি জলের মধ্যে সরি অ্যাসিডের মধ্যে যদি তুমি রাখো তাহলে লাল রং হবে, আর যদি ক্ষারের মধ্যে দাও তাহলে সেটা নীল রং হবে। আবার মিথাইল রেডটাকে তুমি অ্যাসিডে দিলে গোলাপি লাল হবে, ক্ষারে দিলে হলুদ হবে। অবশ্যই এই যে চারটে আমি দিয়েছি এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, কারণ এইটা কিন্তু দেয়, এটা কিন্তু তোমাদের দেয়। মিথাইল অরেঞ্জ অ্যাসিডে দ্রবণে লাল ও ক্ষারের দ্রবণে হলুদ দেখায়, অ্যাসিড দ্রবণে লাল আর ক্ষারের দ্রবণে হলুদ। ফেনলফথলিন অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি। ফেনলফথলিনটা কি? অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি। তো কোন নির্দেশকটা কোন দ্রবণে কিরকম দেখতে হচ্ছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেন আসে এমসিকিউজ। এবার হলো নির্দেশক ক প্রকার। নির্দেশক ক প্রকার। নির্দেশক হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক নির্দেশক আর একটা হচ্ছে কৃত্রিম নির্দেশক। প্রাকৃতিক নির্দেশক আর কৃত্রিম নির্দেশক। প্রাকৃতিক নির্দেশকের মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো আর লিটমাস পড়ছে। তোমরা খুব ভালো করে একটা জায়গায় দেখতে পাবে যে হলুদ, ধরো তোমার জামাতে হলুদের দাগ লেগেছে, এবার ওটাকে যখন আমি ইয়ে দিয়ে তোমার সাবান দিয়ে ধুতে যাব বা সার্ফ দিয়ে ধুতে যাব, দেখবে ওই রং চেঞ্জ হয়ে গেল। মানেটা কি? মানেটা হচ্ছে ওর মধ্যে ক্ষার যেই এলো অমনি কিন্তু ও নিজের বর্ণটা চেঞ্জ করে ফেললো, বাদামি বর্ণের হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ভালো করে কাচার পরে ওটার রংটা উঠে যাবে, সেটা পরবর্তীকালে। বাট ও তোমাকে নির্দেশ করে দিল যে ও ক্ষার দ্রবণে বাদামি বর্ণের হচ্ছে। আর লিটমাসকেও আমরা প্রাকৃতিক নির্দেশক বলি, কারণ লিটমাস কিন্তু কোনো ল্যাবরেটরি তৈরি হয় না। লিটমাস কিন্তু লাইকেন থেকে তৈরি হয়। লিটমাস হলো লাইকেন থেকে নিষ্কাশিত বিভিন্ন রঞ্জককে জলে দ্রবীভূত করে একটা মিশ্রণ তৈরি করা হয়। ঠিক আছে? মানে লাইকেন আমরা জানি, এটা তোমরা বায়োলজিতে পড়বে, লাইকেন একটা গাছ, সেইখান থেকে লিটমাসকে এক্সট্রাক্ট করা হয়, এই জন্য লিটমাস হচ্ছে প্রাকৃতিক নির্দেশক। এবার কৃত্রিম নির্দেশক যেগুলো আমরা ল্যাবরেটরিতে তৈরি করি, ফেনলফথলিন আর মিথাইল রেড। মিথাইল রেডে আমি পড়লাম অ্যাসিড দ্রবণে গোলাপি লাল হয়, ক্ষার দ্রবণে হলুদ। আর ফেনলফথলিনটা অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি। অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে গোলাপি হয়। ঠিক আছে? এইবার আমি আসবো একটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমাদের ভীষণভাবে মাধ্যমিক লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলেও, মানে এই কোশ্চেনটা প্রায় নর্মালি ক্লাস লেভেলেও আসে, আর এটা কিন্তু তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। কি? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে ক্ষারক, এদের মধ্যে যারা জলে দ্রবীভূত হয় তারা হচ্ছে ক্ষার। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে ক্ষারক, এদের মধ্যে যারা জলে দ্রবীভূত হয় তারা ক্ষার। তাহলে জলে দ্রবীভূত হলেও কিন্তু সে ক্ষারক, আবার না হলেও ক্ষারক। মানে কি কি বলতে চাইছি ভালো করে বোঝো, টোটাল জিনিসটাই কিন্তু ক্ষারক। জলে দ্রবীভূত হোক বা না হোক, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করছে, তাহলেই সে ক্ষারক। যে পদার্থটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করার পরে লবণ আর জল উৎপন্ন করছে, সেটাই টোটালটাই ক্ষারক। ক্ষারকের মধ্যে কিছুটা অংশ যেটা জলে ডিরেক্ট দ্রবীভূত হয়ে যাচ্ছে, সেই পোর্শনটা হচ্ছে ক্ষার, তাকে বলা হচ্ছে ক্ষার। তার মানে ক্ষারক হচ্ছে একটা বড় জিনিস, তার বাচ্চা হচ্ছে ক্ষার। ক্ষারক হচ্ছে মা, ক্ষারকের থেকে কিছু অংশ যেটা জলে দ্রবীভূত হচ্ছে সেই জিনিসগুলোকে শুধু ক্ষার বলছে, টোটালটা কিন্তু ক্ষারক। তার মানে কি হলো, ওই যে ছোট জায়গাটাকে ক্ষার বলছি, সেই ক্ষারটা কার অংশ? সেই ক্ষারটা তো তার মায়েরই অংশ, মানে ক্ষারটা তো তার ক্ষারকেরই অংশ। তাহলে এক্ষেত্রে যে ওপরটা বলেছি যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। মানে ক্ষার তো ক্ষারকের মধ্যেই রয়েছে,
কিন্তু যেগুলো জলে দ্রবীভূত হচ্ছে না সেগুলো ক্ষার নয়, ক্ষারক সবটাই, কিন্তু তার মধ্যে কিছুটা পোরশন রয়েছে যেটা জলে দ্রবীভূত হচ্ছে, সেটাই শুধুমাত্র ক্ষার। আর টোটাল মিলিয়ে উইথ ক্ষার, ক্ষার আর টোটাল বাকি সবটা নিয়ে তৈরি হচ্ছে ক্ষারক। বোঝাতে পারলাম কথাটা? আরো একবার বলছি, টোটাল জিনিসটা কোনো পদার্থ যেটা অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে লবণ এবং জল উৎপন্ন করছে, সেই টোটাল জিনিসটাই কিন্তু ক্ষারক। তার মধ্যে কিছুটা অংশ, কিছুটা জিনিস যেগুলো জলে ডিরেক্ট দ্রবীভূত হচ্ছে, সেইটা ক্ষার। তার মানে কি, সব ক্ষারক মধ্যেই ক্ষার রয়েছে, কিন্তু সব ক্ষারগুলো ক্ষারক নয়। ঠিক আছে, এবার আমি আসি আর্হেনিয়াসের সীমাবদ্ধতা। এই যে আমরা এতক্ষণ পড়ছিলাম, প্রথমেই আমি পড়াবার সময় তোমাদের বললাম যে আমরা যে লবণ অ্যাসিড বা ক্ষারের ডেফিনেশনটা দিচ্ছি, সেই অ্যাসিড বা ক্ষারের ডেফিনেশনটা কার নীতি অনুযায়ী দিচ্ছি? সেটা হচ্ছে আর্হেনিয়াস নামক একজনের বৈজ্ঞানিকের নীতি অনুযায়ী কিন্তু আমি এটা দিচ্ছি। কিন্তু এই আর্হেনিয়াসও কিন্তু সব সময় ঠিক কথা বলতে পারেননি, তারও কিন্তু মতবাদের মধ্যে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ঠিক আছে, যেমন আর্হেনিয়াস অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে কি বলেছে ভালো করে মনে করে দেখো তো। আমি কি বললাম? অ্যাসিডের ক্ষেত্রে বললাম জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করছে, আর ক্ষারের ক্ষেত্রে কি বললাম? জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করছে। তাহলে কি এখানে অল টাইম আমি কিসের উপরে জোর দিচ্ছি? জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। তো জলীয় দ্রবণ ছাড়া কিন্তু আর্হেনিয়াস এই মতামতটাকে প্রকাশ করতে পারেনি। জলীয় দ্রবণ ছাড়া তার মতবাদ প্রযোজ্য নয়। কিন্তু এমন তো হতে পারে, কোনো অ্যাসিড তো এমন হতে পারে, বা কোনো ক্ষার তো এমন হতে পারে যে সবসময় সে জলের সঙ্গেই দ্রবীভূত হবে, তার তো কোনো মানে নেই, সে তো অন্য কিছুর সঙ্গেও দ্রবীভূত হতে পারে। সেক্ষেত্রে কি সে ক্ষার নয়? সেক্ষেত্রে কি সে অ্যাসিড নয়? সে অ্যাসিড, সে ক্ষার। কিন্তু আর্হেনিয়াস সেই মতবাদটাকে দেখাতে পারেননি। এইটা হচ্ছে আর্হেনিয়াসের মতবাদের 1 নম্বর সীমাবদ্ধতা, তার ত্রুটি। 2 নম্বর ত্রুটিতে একটা আমি এক্সাম্পল দিয়েছি, ধরো অ্যামোনিয়া। অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষার, অ্যামোনিয়া হলো একটা ক্ষার, কিন্তু অ্যামোনিয়া কিন্তু তোমার গ্যাস অবস্থাতেও একটা আচরণ করছে। অ্যামোনিয়া গ্যাস অবস্থাতেও তোমার বেসের মতো আচরণ করছে বা ক্ষারকের মতো আচরণ করছে। ঠিক আছে, ও গ্যাস, তার মানে ওর জলে দ্রবীভূত হওয়ার কোনো ব্যাপারই নেই, ও গ্যাসীয় অবস্থায় রয়েছে, ও লিকুইডই নয়, কিন্তু ও ক্ষারকের মতো আচরণ করছে। ঠিক আছে, এবার এই জন্য এটাকে আমরা আর্হেনিয়াসের মতবাদ দ্বারা ব্যাখ্যা করতে পারবো না। এবার BF3 জলীয় দ্রবণে বিভাজিত হয়ই না। BF3 কিন্তু জলীয় দ্রবণে বিভাজিতই হয় না, তাহলে সেটাকেও আমরা আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করতে পারবো না। কারণ আর্হেনিয়াসের ওই যে একটাই বললাম, প্রথমেই বললাম যে আর্হেনিয়াসের মতবাদে জলীয় দ্রবণটা কিন্তু মাস্ট বলা হয়েছিল। যাই হোক, এবার 4 নম্বর পয়েন্ট, NH4Cl। কিছু কিছু পদার্থ এমন আছে যা যৌগটা তরল অ্যামোনিয়াতে অ্যাসিডের মতো আচরণ করে, এটাকে কিন্তু আমরা আর্হেনিয়াসের মতবাদে ব্যাখ্যা করতে পারবো না। NH4Cl এর মতো কিছু কিছু পদার্থ রয়েছে যারা তরল অ্যামোনিয়াতে, মাইন্ড ইট, জলে দ্রবীভূত হচ্ছে না। কোথায় দ্রবীভূত হচ্ছে? তরল অ্যামোনিয়াতে দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হয়ে অ্যাসিডের মতো আচরণ করছে। তাহলে তো আর্হেনিয়াস বলেইনি যে অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হবে বা কিছু। আর্হেনিয়াস অনলি একটাই পয়েন্ট দিয়েছিল যে জলে দ্রবীভূত হবে। সো এটাকেও আমরা আর্হেনিয়াসের মতে ব্যাখ্যা করতে পারবো না। এন্ড নাম্বার 5 ইজ অ্যাসিডের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রকৃতপক্ষে H+ আয়ন উৎপন্ন করে না, H3O+ আয়নও উৎপন্ন করে।
অ্যাসিডটা আমি কিন্তু সেকেন্ড টাইমে যখন অ্যাসিডের ডেফিনেশন দিতে গিয়ে তোমাদের একটা বলেছিলাম যে H প্লাস আয়ন অর H3O+ আয়ন দুটোই উৎপন্ন করতে পারে, কিন্তু আরহেনিয়াস সেটা বলেনি। আরহেনিয়াস কি বলেছিল? শুধুমাত্র H প্লাস আয়ন উৎপন্ন করবে, H3O+ আয়ন উৎপন্ন করার কথা কিন্তু আরহেনিয়াস বলেনি। ঠিক আছে, এইবার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসিড একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এদের একটু রাসায়নিক ধর্মটা আমরা পড়ে নেব। আমি খুব ক্রিস্প করে এই চ্যাপ্টারটাকে তোমাদের কাছে নিয়ে এসেছি যাতে তোমরা একটা আজকের ক্লাসটার মধ্যে পুরোপুরি তোমাদের একটা ধারণা তৈরি হয়। ঠিক আছে, ক্ষারের সাথে এবার এটাকে বিক্রিয়া করা হলো। নাইট্রিক অ্যাসিড একটা তিনটে মেইন অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নাইট্রিক অ্যাসিডকেও আমি যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি, অবভিয়াসলি আমরা জানি অ্যাসিডকে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে লবণ আর জল উৎপন্ন হবে। আশা করি এইটাকে তোমাদের আর ভেঙে বলার দরকার হবে না। NaOH প্লাস HNO3, এখানে এইচটাকে সরিয়ে দেওয়া হলো, NaNO3 প্লাস H2O। NaNO3 তোমার লবণ আর H2O জল। CaOH2 এর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হলো CaNO3 প্লাস H2O। এটার সঙ্গে আবার ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে যদি রিয়াকশন হয় তাহলে সেখানে কি হচ্ছে NaHCO3 প্লাস HNO3, এখানে কি হলো NaNO3 H2CO3, NaNO3 আর H2CO3 উৎপন্ন হলো, CaCO3 প্লাস HNO3। এটাও তোমার Na3, যেটা Na3টা এই ক্যালসিয়ামের সঙ্গে অ্যাড হয়ে গেল। ওখানেও দেখো NO3 পোর্শনটা তোমার কোথায় অ্যাড হয়ে যাচ্ছে? সোডিয়ামের সঙ্গে NO3 পোর্শনটা অ্যাড হয়ে যাচ্ছে, বাকি তোমার H2CO3 পড়ে থাকছে। ধাতুর সঙ্গেও তোমার এরকম ধরনেরই বিক্রিয়া করছে। তোমার নাইট্রিক অ্যাসিড ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। HNO3 প্লাস Mg, এখানে NO3টা এর সঙ্গে অ্যাড হয়ে গেল, MgNO3 প্লাস H2। সব ক্ষেত্রেই দেখো NO3 এইটা কিন্তু প্রতি একটা অন্যটার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, এইটা কিন্তু ওই মূলকটাকে প্রতিস্থাপিত করে অন্যটার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার তোমার জিঙ্কের সঙ্গেও রিয়াকশন করলাম, HNO3 করে ওই NO3 পোর্শনটা জিঙ্কের সঙ্গে অ্যাড হয়ে গেল, ZnNO3 প্লাস NO2 প্লাস H2O। রিয়াকশন গুলো কিন্তু তোমাদের যদি তোমরা একটা চার্ট বানিয়ে প্রত্যেক দিন যখনই সময় পাবে ঘুরতে ফিরতে যদি একবার করে এই চার্টটাকে চোখ বোলাও, দেখবে তোমাদের পিরিয়ডিক টেবিল, এটাও যেমন খুব ইম্পর্টেন্ট, রোজ রোজ পিরিয়ডিক টেবিলটা কিন্তু একবার করে চোখে দেখা উচিত। আমি তোমাদের যদি সাজেস্ট করতে পারি এটাই যে কোনো একটা জায়গায় তোমাদের স্টাডি রুমে বা কোথাও পিরিয়ডিক টেবিলটা বা এই ধরনের যে রিয়াকশনস গুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, খুব নর্মাল রিয়াকশন, এই রিয়াকশনস গুলো একটা জায়গায় লিস্ট করে তোমাদের স্টাডি টেবিলের উপরে যদি তোমরা সাঁটিয়ে রেখে দাও, ঘুরতে ফিরতে একবার করে যদি চোখ বোলাও, আশা করি তোমাদের এইগুলোকে নিয়ে বেশি বেগ পেতে হবে না, বেশি পড়তে হবে না। তোমরা যখনই কিছু লিখতে যাবে তোমাদের হাতে এমনি বেরিয়ে আসবে যে এটা থেকে এটাই উৎপন্ন হয়। ঠিক আছে, এবার হলো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। এটা আমরা আগে অনেকবার পড়লাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কার্বনের বাইকার্বনেটের যে রিয়াকশনস গুলো সেগুলো আমরা পড়লাম, তবুও আমি এখানে একবার বলে দিচ্ছি। NaOH এর সঙ্গে HCl এর রিয়াকশন করা হলো, NaCl প্লাস H2O। এবার CaOH2 এর সঙ্গে HCl এর রিয়াকশন করা হলো, করার পরে কি হলো? লবণ ও জল উৎপন্ন হলো, CaCl2 লবণ প্লাস H2O উৎপন্ন হলো। MgOH2 প্লাস HCl উৎপন্ন করা হলো, কি উৎপন্ন হলো? MgCl3 প্লাস H2O। আবার এটার সঙ্গে আবার ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের রিয়াকশন করা হলো, কি হলো? NaHCO3 প্লাস HCl।
NaCl প্লাস H2CO3। আচ্ছা, তোমাদের হয়তো একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই তোমাদের একটা রিয়াকশনে দেখিয়েছিলাম যে NaHCO3 প্লাস HCl, NaCl প্লাস H2O প্লাস CO2। আমি এটা বলেও ছিলাম যে কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে যদি রিয়াকশন ঘটানো হয় তাহলে জল আর লবণই উৎপন্ন হবে, সরি, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হবে। তো কার্বন ডাই অক্সাইড আর জল যে উৎপন্ন হবে তার আগে কিন্তু তোমার H2CO3 উৎপন্ন হবে, ওটা সেকেন্ড স্টেপে ভেঙে তোমার H2O আর CO2 তে ভাঙবে। H2CO3 টা ভেঙে গিয়ে কি তৈরি হবে? H2O প্লাস CO2। সেটাই এখানে দেখানো আছে, ফার্স্ট স্টেপটা এখানে দেখানো আছে, এটা সেকেন্ড স্টেপে ভেঙে NaCl প্লাস H2O প্লাস CO2 উৎপন্ন হবে। ঠিক আছে, এবার হচ্ছে CaCO3 প্লাস HCl, CaCl2 প্লাস H2CO3, CaCl2 প্লাস H2CO3, MgCO3, MgCO3 এর সঙ্গে তোমার HCl এর রিঅ্যাকশনে কি হবে? Mg প্লাস Cl2, MgCl2 প্লাস H2CO3, MgCl2 প্লাস H2CO3। ঠিক আছে, তোমাদের বলে রাখি যে রেলওয়ে এনটিপিসির যে আমাদের 2024 এর যে লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে, সেখানে কিন্তু আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, আর নতুন ব্যাচে কিন্তু এই ব্যাচটার নামটা খুব লুক্রেটিভ ব্যাচ, নামটা দেখো, বন্দে ভারত ব্যাচ। এই নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। ঠিক আছে, তোমাদের যাদের মনে হবে যে তোমরা লাইভ ক্লাস করতে ভর্তি হতে চাও, তোমরা কিন্তু আমাদের যে ফোন নাম্বারস গুলো রয়েছে ওখানে সঙ্গে কথা বলতে পারো। কোর্সের মধ্যে কি কি থাকছে একবার তোমাদের বলে দিই। কোর্সের মধ্যে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস থাকছে। ঠিক আছে, এবং 200+ ঘন্টার ভিডিও থাকছে। ওর মধ্যে ই বুক পাবে, ই বুক তোমাদের সাপ্লাই করা হবে, এবং তোমাদের ই ম্যাগাজিনও দেওয়া হবে। ঠিক আছে, এছাড়া আমরা আরো একটা জিনিস করতে পারি যে মক টেস্ট। আমরা এই যে আমি পড়িয়ে যাচ্ছি, আমি পড়িয়ে গেলেই তো তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে এটা নয়, আমি পড়িয়ে যাওয়ার পরে তোমাদের পড়তে হবে। আর সেই পড়াটা যে তোমাদের ফুলফিল হয়েছে তোমরা বুঝবে কি করে? অবভিয়াসলি তোমাদের মক টেস্ট দিতে হবে, আর এই মক টেস্টের ব্যবস্থাটা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তোমরা যদি এই কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের এই মক টেস্টটাও তোমরা দিতে পারবে। ঠিক আছে, আর প্রত্যেকদিন ভর্তির প্রথম থেকেই তোমাদের মধ্যে এই সঙ্গে সঙ্গেই তোমাদের 23টা ই বুক সাপ্লাই করে দেওয়া হবে, এবং আনলিমিটেড কোশ্চেন ব্যাংক দেওয়া হবে 50,000-এরও বেশি। অলওয়েজ তোমাদের 24/7 তোমাদের সাপোর্টিং এ আমরা সবাই থাকবো। ঠিক আছে, আর ডেইলি প্র্যাকটিস এর জন্য একটা করে সেট প্রোভাইডও করা হবে, আর টপিকের ওপরে তোমাদের মক টেস্টও থাকবে। ঠিক আছে, তো আর দেরি না করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যে কোর্সটা শুরু হতে যাচ্ছে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা আবার স্টাডিতে ফিরে আসি। ধাতুর সঙ্গে বিক্রিয়া Na প্লাস HCl ইজ ইকুয়াল টু NaCl প্লাস H2, Cu প্লাস HCl ইজ ইকুয়াল টু CuCl2 প্লাস H2। আমি বলেইছিলাম যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে H2 উৎপন্ন করবে, কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন করবে। আমি এই কথাটা বোধহয় বিগত 6 থেকে 7 বার রিপিট করলাম তোমাদের মাথায় ঢোকাবার জন্য, মাইন্ড ইট। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আমি খুব আলোচনা করব সেটা খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব খুব কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে অম্লরাজ। হোয়াট ইজ কল অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া? অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কাকে বলে? অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 ভাগ আয়তনের HCl ও 1 ভাগ আয়তনের HNO3 যোগ করে অম্লরাজ তৈরি করা হয়। 3 আয়তন HCl আর 1 আয়তন নাইট্রিক অ্যাসিড, 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 আয়তন নাইট্রিক অ্যাসিডকে অ্যাড করে তৈরি করা হয় অম্লরাজ। এই অম্লরাজটা প্রথমে কালারলেস থাকে, তারপরে এটা ইয়েলোইশ হয় এবং ধীরে ধীরে এটা লাল
বা অরেঞ্জ কালারে চেঞ্জ হয়ে যায়। এবং এটার এই যে 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 আয়তন নাইট্রিক অ্যাসিড, এটা কিন্তু কোনো সেরকমভাবে রিয়াকশন করে কোনো প্রোডাক্ট বেরোচ্ছে না, ওই দুটোকে মেশালেই একটা খুব হাই লেভেলের একটা মিশ্রণ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই মিশ্রণটাকে আমরা অম্লরাজ বলছি। কিন্তু কেন অম্লরাজ বলছি? এই মিশ্রণটাকে আমরা এই কারণেই অম্লরাজ বলছি, এই মিশ্রণটাতে সোনা আর প্ল্যাটিনাম এই দুটোই কিন্তু দ্রবীভূত হয়ে যাচ্ছে। মাইন্ডেড, সোনাকে কিন্তু আমরা অন্য যে কোনো লেভেলের অ্যাসিডের মধ্যে দিলে দ্রবীভূত হয় না। সোনাকে তুমি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিকে মেশাও, হবে না। কনসেন্ট্রেটেড নাইট্রিকে মেশাও, যাবে না। কনসেন্ট্রেটেড HCl এ মেশাও, কিছুতেই সোনা দ্রবীভূত হবে না। এটা তখনই দ্রবীভূত হবে যখন 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন নাইট্রিক অ্যাসিড নেওয়া হচ্ছে, তখনই কিন্তু এটা যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেই মিশ্রণের মধ্যে সোনা দিলেই কিন্তু সোনা দ্রবীভূত হবে। ঠিক আছে, এবার হচ্ছে HCl এর বিজারণ ধর্ম। HCl এর বিজারণ ধর্ম হচ্ছে এটি একটি বিজারক হিসেবে কাজ করছে। এটা আমরা দেখতে পাই যখন আমরা MnO2 এর সঙ্গে রিয়াকশন করছি HCl, তখন আমরা বুঝতে পারি যে MnCl2 প্লাস H2O প্লাস Cl2 কি হচ্ছে, HCl এর সঙ্গে MnO2 রিয়াকশন করে MnCl2 প্লাস H2O প্লাস Cl2 উৎপন্ন হচ্ছে। এখানে MnO2 এর সঙ্গে MnO2 এর বলে রাখি, MnO2 এর কত চার্জ জানো? +4। সেখান থেকে দুটো Cl এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, Mn এর দুটো হাত দুটো Cl এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, এই জন্য MnCl2 উৎপন্ন হচ্ছে। আর দুটো Mn বেরিয়ে চলে যাচ্ছে, দুটো Mn কে বিজারিত করা হচ্ছে। এইটাই হচ্ছে ওর বিজারণ ধর্ম। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা লবণে। আমি আশা করব সবাই আমার কথা শুনতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা কিন্তু সবাই কমেন্টে রেসপন্স দেবে, কারণ আমি তো বুঝতে পারছি না যে তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসছি লবণে। লবণ কি? লবণ আমরা জানি যে অ্যাসিড আর ক্ষার দুটো যদি পরস্পর রিয়াকশন করছে তাহলে লবণ আর জল উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যাসিডের অ্যানায়ন আর ক্ষারের ক্যাটায়ন এই দুটো অ্যাড হয়ে যাচ্ছে, হয়েই তো তোমার লবণ উৎপন্ন হচ্ছে। যেমন আমি এটা আগেও দেখিয়েছিলাম, এখনো বলছি, HCl আর NaOH এর সঙ্গে রিয়াকশন করে কি হচ্ছে, NaCl। আচ্ছা, তাহলে তোমার অ্যাসিডের প্লাস আয়ন, অ্যাসিডের হাইড্রোজেন আয়ন H প্লাস আয়ন আর ক্ষারের মাইনাস আয়ন, ঠিক আছে, ক্ষারের মাইনাস আয়ন। এখানে অ্যাসিড থেকে আমরা কি পাচ্ছি, H প্লাস Cl মাইনাস, ঠিক আছে, আর ক্ষারের থেকে আমরা পাচ্ছি Na প্লাস OH মাইনাস। এবার একটা প্লাসের সঙ্গে এই দিকের মাইনাসটা অ্যাড হয়ে যাচ্ছে, H এর সঙ্গে তোমার জল উৎপন্ন করছে, এদিকে N এর সঙ্গে Na প্লাসের সঙ্গে Cl মাইনাসটা অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে তৈরি হচ্ছে NaCl লবণ। HCl এর সঙ্গে তোমার Na2O, HCl এর সঙ্গে Na2O ক্ষেত্রেও কিন্তু NaCl প্লাস H2O উৎপন্ন হচ্ছে। আবার H2SO4 এর সঙ্গেও যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করছি তাহলেও CaSO4 উৎপন্ন হচ্ছে, Ca প্লাস SO4 মাইনাস একসঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, ওদিকে জল বেরিয়ে যাচ্ছে, লবণ আর জল। আচ্ছা, HNO3 এর সঙ্গে KOH রিয়াকশন করছে, করে KNO3 উৎপন্ন করছে, এই Hটা এইদিকে বেরিয়ে গিয়ে তোমার H2O উৎপন্ন করছে। এবার হচ্ছে লবণের শ্রেণী বিভাগ। লবণের শ্রেণী বিভাগ, লবণকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো, শোভিত লবণ, অ্যাসিড লবণ আর ক্ষারীয় লবণ। আমরা লবণকে মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি: শোভিত লবণ, অ্যাসিড লবণ,
ক্ষারীয় লবণ। শোভিত লবণ কাকে বলছে? শোভিত লবণ একেই বলছে যে প্রতিস্থাপনযোগ্য যে পরমাণুগুলো রয়েছে সবকটাই ওটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, মানে যে কোনো যখন কোনো অ্যাসিড প্রতিস্থাপনযোগ্য সকল পরমাণু কোনো অ্যাসিডে যখন ধরো H2SO4 ছিল, আমি ফার্স্ট স্লাইডে দেখিয়েছিলাম H2SO4 এর মধ্যে তোমার দুখানা হাইড্রোজেন ছিল, দুখানাই প্রতিস্থাপিত হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে HCl এর ক্ষেত্রেও তোমার তোমার HCl এর ক্ষেত্রেও তোমার H প্লাস Cl মাইনাস, এই যে H প্লাস একটাই হাইড্রোজেন আছে এবং এই হাইড্রোজেনটা তোমার প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে যতগুলো কোনো প্রোডাক্টের মধ্যে যতগুলো হাইড্রোজেন থাকছে ততগুলো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, এখানে কোনো হাইড্রোজেন বেঁচে থাকছে না, সবকটাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। সেই ধরনের যে লবণ তৈরি হচ্ছে সেই লবণটাকে বলা হচ্ছে শোভিত লবণ, সেই লবণটাকে বলা হচ্ছে শোভিত লবণ। H2SO4 NaOH, আমি H2SO4 এর গল্পটা তোমাদের প্রথমেই বললাম যে H2 এর ক্ষেত্রে দুটোই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে শোভিত লবণ, ঠিক আছে? এবার HCO3 এর সঙ্গে যদি আমি NaOH এর রিয়াকশন করলাম, করে কি তৈরি হচ্ছে? NaHCO3। এক্ষেত্রে দেখো তোমার H2 আছে কিন্তু এখানে প্রতিস্থাপিত হচ্ছে একটা হাইড্রোজেন, সেই জন্য এই অ্যাসিডটার আয়োনাইজেশনের প্রবণতাটা কম থাকছে, এটা মৃদু অ্যাসিড। যখনই এটা তোমার অ্যাসিড হচ্ছে, কনসেন্ট্রেটেড অ্যাসিড হচ্ছে, তখন কিন্তু যতগুলো হাইড্রোজেন পরমাণু থাকছে সবকটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। মৃদু অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু তোমার যতগুলো হাইড্রোজেন থাকছে ততগুলো প্রতিস্থাপিত হচ্ছে না, এদের আয়োনাইজেশন হওয়ার ক্ষমতাটা কম, তাই এদের মৃদু অ্যাসিড বলা হচ্ছে। আর এইভাবেই তোমার শোভিত লবণটার ডিফেন্ড করা যাচ্ছে। এবার ধরো তোমার অ্যাসিড লবণ, লবণের শ্রেণী বিভাগের মধ্যে এবার দ্বিতীয়টায় আসছি আমরা, সেটা কি? সেটা হচ্ছে অ্যাসিড লবণ। যখন কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য সকল পরমাণু প্রতিস্থাপিত হয় না তখন তাকে বলা হয় তোমার অ্যাসিড লবণ। যেমন মৃদু অ্যাসিড গুলো দেখো, এইখানে যে রিয়াকশন গুলো আমি দেখিয়েছি সবকটাই কিন্তু বাইকার্বনেট, বাইসালফেট। বাই কথাটার অর্থ কি? কোনো একটা কিছুর মধ্যে যখন একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম বাইকার্বনেট, বাই মানে হচ্ছে একটা হাইড্রোজেন ওখানে অ্যাড হয়ে রয়েছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়নি, সেটা হচ্ছে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। এক্ষেত্রে দেখো H2PO4 এর ক্ষেত্রে তোমার, আচ্ছা আগে আমরা H2SO4 এর ক্ষেত্রে বলি। H2SO4 এর ক্ষেত্রে এখানে যদি আমার দুটো তোমার প্রতিস্থাপিত না হয় তাহলে আমার কি উৎপন্ন হবে? H প্লাস HSO4 মাইনাস। এই HSO4 মাইনাসটা আবার সেকেন্ড টাইম রিয়াকশন করে তোমার Hটা বেরিয়ে যাবে, H2H প্লাস SO4 মাইনাস। এইভাবে এই রিয়াকশন গুলো স্টেপ বাই স্টেপ আসতে থাকে। এইটার মেন ফান্ডাটা কি? যে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য সকল পরমাণু হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় না, তখনই তাকে বলা হয় অ্যাসিড লবণ, এবার হচ্ছে ক্ষারীয় লবণ। যদি কোনো লবণের মধ্যে ক্ষারের আয়ন থেকে যায়, প্রতিস্থাপিত না হয়, যেমন অ্যাসিড লবণের ক্ষেত্রে আমরা কি বললাম? যে তোমার সবকটা হাইড্রোজেন আয়ন বেরোচ্ছে না, এখানে ক্ষারীয় লবণের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই, সবকটা এর মধ্যে যদি ক্ষারের গুণটা মানে সবকটা OH আয়ন প্রতিস্থাপিত হচ্ছে না, তাকে বলা হচ্ছে ক্ষারীয় লবণ। ক্ষারীয় লবণের দেখো এখানে আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, CuSO4
ডট CuOH হোল 2, এটার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন OH মাইনাস আয়ন আছে। CuOH হোল 2 এটা হচ্ছে বেসিক কপার সালফেট লবণ। CuAOH হোল 2 এটা হচ্ছে বেসিক কপার সালফেট লবণ। ঠিক আছে, আবার CuOH হোল 2 এর সঙ্গে H2SO4 গেলেও CuSO4 ডট CuOH হোল 2 প্লাস H2O, এটা প্রথম রিয়াকশন হলো। এই প্রথম রিয়াকশনের সেকেন্ড পার্টটা কি হলো, এই যে CuSO4 CuOH হোল 2 বেরোলো, এবার সেইটা তোমার আবার ভেঙে OH মাইনাস আয়নটা উৎপন্ন করছে। CuOH হোল 2 এর থেকে ভেঙে তোমার OH মাইনাস আয়ন উৎপন্ন করছে। আর এই CuOH হোল 2 তাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে বেসিক কপার সালফেট লবণ। সিমিলারলি PbOH হোল 2 এটার সঙ্গে অ্যাসিডের রিয়াকশন হলো HNO3, অ্যাসিড রিয়াকশন হলো হওয়ার পরে PbOH NO3 প্লাস H2O, লবণ আর জল উৎপন্ন হলো। এই PbOH হোল 2 সঙ্গে আবার তোমার HCl এর রিয়াকশন হলো PbOHCl প্লাস H2O। এগুলো কিন্তু তোমার বেসিক লেড নাইট্রেট লবণ আর বেসিক লেড ক্লোরাইড লবণ উৎপন্ন হলো। এইগুলো কিন্তু এর মধ্যে কিন্তু ক্ষারের পরিমাণটা রয়ে গেছে, এর মধ্যে ক্ষারের আয়ন কিছুটা পরিমাণে থেকে যাচ্ছে। এই লবণে ক্ষারের আয়নটা টোটালটা বেরোচ্ছে না, কিছুটা পরিমাণে ক্ষারের থেকে যাচ্ছে এই লবণের মধ্যে। এই জন্য একে বলা হচ্ছে ক্ষারীয় লবণ, এই কারণে একে বলা হচ্ছে ক্ষারীয় লবণ। ঠিক আছে, এবার তাহলে লবণ, তাহলে আমরা কি পড়লাম, লবণের তিনটে ভাগে লবণ পড়লাম। একটা হচ্ছে পুরোপুরি হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন করে দিচ্ছে, একটা হচ্ছে পুরোপুরি হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপন করছে না, আরেকটা হচ্ছে এর মধ্যে ক্ষারের পরিমাণটা একটু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ক্ষারীয় লবণ। আশা করি তোমরা ক্ষারক, ক্ষার, অ্যাসিড, লবণ এর বেসিক ফান্ডাটাকে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব কিছু MCQs এর কোশ্চেনে। ঠিক আছে, MCQs এর কোশ্চেনে দেখো লেখা রয়েছে, একটু ভুল হয়েছে, এটা আম, লেবু, আঙুর এই ফলগুলোর স্বাদ টক কেন হয়? আম, লেবু, আঙুর এই ফলগুলোর স্বাদ টক কেন হয়? কি থাকে এর মধ্যে? অ্যাসিটিক অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড থাকে, না অক্সালিক অ্যাসিড থাকে? আমি বলে দিই, আজকে এটার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। ঠিক আছে, এবার অল্প পরিমাণ অ্যাসিড যদি জলে ঘোলানো হয়, জলে গুলিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়, কি তৈরি হয়? অল্প পরিমাণ অ্যাসিডকে জলে ঘোলালে কি তৈরি হয়? অ্যাসিডটা ফার্স্ট অফ অল ডাইলিউট হয়ে যায়। কনসেন্ট্রেটেড অ্যাসিডের মধ্যে যদি অল্প অল্প জল মেশানো হয়, সেটা মৃদু হালকা, মানে ওর কনসেন্ট্রেশনটা একটু কমে যায়, বা একটু কম হার্মফুল হয়, বা একটু হালকা মৃদু হয়, ডাইলিউটেড হয়, মৃদু হয় না, ডাইলিউটেড হয়। আর এর আয়নীকরণ ঘটে। তার মানে এক্ষেত্রে আমার কিন্তু দুটো অপশনই হবে, আয়নীকরণ এবং ডাইলিউট। এই লাস্ট অপশন যেটা আমি লিখিনি, সেটা হচ্ছে 1 and 2 কি 2 and 3, এই লাস্ট অপশনটা এখানে লেখা হয়নি, সেই জন্য এখানে কিন্তু দুটো অপশনই হবে, আয়নীকরণও হবে আর ডাইলিউশনও হবে। ঠিক আছে, এবার কোন সূচকটা লাল হয়, কোন সূচকটা লাল রং হয়? ফেনলফথলিন, লিটমাস, টার্টারিক অ্যাসিড, না মিথাইল অরেঞ্জ? কোন অ্যাসিড দুটো লাল হচ্ছে? মিথাইল অরেঞ্জ আর লিটমাস, এই দুটো অ্যাসিড কিন্তু রং চেঞ্জ করে, লাল রং হয়। এবার পিঁপড়ের কামড়কে আমরা কি দিয়ে সারাতে পারি? পিঁপড়ের কামড়কে আমরা কি দিয়ে সারাতে পারি? পিঁপড়ের মধ্যে কি থাকে আমি বলেছিলাম, পিঁপড়ের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে। তাহলে ফর্মিক অ্যাসিড যখনই থাকছে, সেটাকে আমার প্রশমিত করবার জন্য কি দরকার হতে পারে?
প্রশমিত করবার জন্য অবশ্যই বেসের দরকার হবে বা ক্ষারের দরকার হবে। অ্যাসিড আছে, ক্ষার, ওর মধ্যে যদি আমি ক্ষার দিয়ে দিই তাহলে ওটা একদম অ্যাসিডের রিয়াকশনটা কমে যাবে। তাহলে এখানে ক্ষার কোনটা? এখানে ক্ষার হচ্ছে বেকিং সোডা। এখানকার ক্ষার হচ্ছে বেকিং সোডা। তো এই বেকিং সোডা যখন কোনো জায়গায় পিঁপড়ে কামড়ালো, আমরা যদি বেকিং সোডা তার মধ্যে ইউজ করি তাহলে কিন্তু আমাদের জ্বালা ভাবটা অনেকটাই কমে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হলে কোন গ্যাস উৎপন্ন করবে? ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হলে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তার সঙ্গে HCl অ্যাড করলে কোন গ্যাস বেরোবে? আমরা এতক্ষণ পড়েছি CO2 গ্যাস, H2 গ্যাস, HCl না CO? এর মধ্যে থেকে বেরোবে H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস বেরোবে। এবার কস্টিক সোডা, কস্টিক সোডার ফর্মুলা NaOH। কস্টিক সোডার ফর্মুলা হচ্ছে NaOH। আমি আজকে সবকটা শর্ট কোশ্চেনের আনসার তোমাদের বলে দিলাম। এরকমের অনেক অনেক শর্ট কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের কিন্তু লার্ন করতে হবে। আমি পরের ক্লাসে কিছু কিছু শর্ট কোশ্চেন তোমাদের নিজেদের করতে দেব। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সূত্র কি? প্লাস্টার অফ প্যারিসের সূত্র হচ্ছে CaSO4 হাফ H2O। CaSO4 হাফ H2O। বি নাম্বারটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সূত্র। লঘু অ্যাসিড CO2 উৎপন্ন করে না কার সাথে বিক্রিয়া করলে? CO2 উৎপন্ন করে না কার সাথে বিক্রিয়া করলে? লাইমের সাথে বিক্রিয়া করলে CO2 উৎপন্ন করে না। লঘু অ্যাসিড যদি লাইমের সাথে বিক্রিয়া করে তাহলে CO2 উৎপন্ন করে না। যখন লবণের জলীয় দ্রবণ পাওয়া যায় না, যখন লবণের জলীয় দ্রবণে, এখানে একটু লেখাটা কমে গেছে, লবণের জলীয় দ্রবণে H+OH- আয়ন পাওয়া যায় না, টোটালটাই প্রতিস্থাপিত হয়ে যায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় শমিত লবণ। যখন লবণের জলীয় দ্রবণে, কোশ্চেনটার মধ্যে একটু চেঞ্জ হবে, লবণের জলীয় দ্রবণে H+OH- আয়ন কোনোটাই পাওয়া যায় না, তাহলে তাকে কি বলা হচ্ছে? শমিত লবণ। ঠিক আছে, এবার ব্লিচিং পাউডার জলে কি হিসাবে ব্যবহার করা হয়? কেন ব্যবহার করা হয় জলে? ব্লিচিং পাউডার জলে ব্যবহার করা হয় জীবাণু মুক্ত করবার জন্য। পিএইচ এর ভূমিকা কি? পিএইচ কিসে হেল্প করে? হজমে সাহায্য করে, শারীরিক ক্রিয়াকলাপের সময় পেশি শক্ত হয়ে যায় ও ব্যথা করে, সেই সব ক্ষেত্রে এই পিএইচ এর ভূমিকা গুরুত্বপূর্ণ। বেস যখন ধাতুহীন হয় তখন অক্সাইডের সঙ্গে রিয়াকশনে প্রতিক্রিয়া করলে কি ঘটে? ধাতুবিহীন হয়। বেস যখন ধাতুবিহীন হয় তখন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? লবণ ও জল উৎপন্ন করে, কারণ নন মেটালিক অ্যাসিড আর মেটালিক অক্সাইডের সঙ্গে এই বিক্রিয়াটি ঘটে। ঠিক আছে, এবার লিটমাসের প্রকৃত রং কি? পার্পল। লিটমাসের প্রকৃত রং কি? পার্পল। অ্যাসিড ও ক্ষারের উপস্থিতিতে যে সমস্ত সূচক তাদের গন্ধ পরিবর্তন করে, আমরা কিন্তু এতক্ষণ ধরে সূচকের কি দেখেছিলাম? সূচকে শুধু দেখেছিলাম যে তারা শুধু রং পরিবর্তন করছে, অ্যাসিড দ্রবণে এক ধরনের রং হচ্ছে, ক্ষারীয় দ্রবণে এক ধরনের রং হচ্ছে, তারা কিন্তু শুধু রং পরিবর্তন করছে। কিন্তু এই অ্যালফেক্টরি
সূচক হচ্ছে, যেই সমস্ত সূচক ক্ষারীয় দ্রবণে গন্ধের পরিবর্তন করে তাকে বলা হয় তোমার অ্যালফেক্টরি সূচক। পটাশ অ্যালমের সংকেত কি? পটাশ অ্যালমের সংকেত হলো তোমার K2SO4, Al2SO4 24H2O, এটা কিন্তু অনেক বড়। K2SO4, Al2SO4 24H2O। আচ্ছা, চুন জলের মধ্যে সামান্য পরিমাণে CO2 গ্যাস দিলে দুধের মতো সাদা কেন হয়ে যায়? আমরা সব সময় দেখেছি চুন জলকে যদি কিছুক্ষণ ধরে আমরা খোলা জায়গায় রেখে দিলাম, তাহলে কিন্তু চুন জলটা কি হয়ে যাচ্ছে? চুন জলটা কিন্তু তোমার ওপরটা কিন্তু একটা সরের মতো পড়ে যায়, ঘোলাটে হয়ে যায়। ঠিক আছে, কারণ ক্যালসিয়াম বাইকার্বনেট, অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে। দুধের মতো সাদা কেন হয়ে যাচ্ছে? প্রথমে তো এটা ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে, তারপরে ওই দ্রব্য ক্যালসিয়াম কার্বনেট থেকে আরো বেশি পরিমাণে CO2 মিশছে বাতাসের, মেশার পরে ওটা হয়ে যাচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এই তখন হচ্ছে চুন জল হয়ে যাচ্ছে ঘোলা। ঠিক আছে, এবার উত্তপ্ত তামা ও HNO3 বাষ্পের বিক্রিয়ায় তামা কালো বর্ণের কেন হয়ে যাচ্ছে? কারণ এই দুটোর সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড তৈরি করছে, কিউপ্রিক অক্সাইড, যার রং হচ্ছে কালো। তামা আর ধাতু আর তোমার অ্যাসিড, এই দুটো রিয়াকশন করে কিউপ্রিক অক্সাইড তৈরি করছে, যার রং হয়ে যাচ্ছে কালো। এবার এই লাস্টেরটা আমি আগেই বলেছিলাম যে তরকারির দাগ যদি আমাদের জামায় লাগে, তরকারিতে মেনলি কি থাকছে? হলুদ। হলুদের দাগ যদি আমাদের জামায় লাগে, সেটা কাচার সময় ওইটার রং কেন বাদামি বর্ণের হয়ে যায়? তার কারণ হচ্ছে ওই তরকারিতে লাগা হলুদ হচ্ছে একটা সূচক। এবার ওর মধ্যে যেই তোমার ক্ষার এসে পড়ছে, ক্ষারীয় দ্রবণে ওর রং চেঞ্জ হয়ে গিয়ে বাদামি বর্ণ ধারণ করছে। ঠিক আছে, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, আর খুব ছোট্ট করে এটা আমি একটা জাস্ট টাচ দিয়েছি, সেটা হচ্ছে পিএইচ। পিএইচটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা আমরা বুঝতে পারি কোনো একটা দ্রবণকে দেখলে তো আমরা বুঝতে পারবো না। আমরা দ্রবণকে দেখলে একটা তো বুঝতে পারি নির্দেশক দিয়ে, যে নির্দেশকের কালার চেঞ্জ হচ্ছে, এটা অ্যাসিড না ক্ষার, আমরা তখন বুঝতে পারি। আরেকটা জিনিসে আমরা বুঝতে পারবো যে এটা কতটা পরিমাণে অ্যাসিডিক আছে, বা এটা অ্যাসিড আছে কিনা, আর বা কতটা পরিমাণে ক্ষার আছে, বা এটা ক্ষারীয় কিনা। এটা আমরা তখনই বুঝতে পারবো যখন এই যেভাবে বুঝতে পারবো তাকেই বলা হচ্ছে পিএইচ। তাহলে পিএইচ হলো কোনো একটা পদার্থ বা দ্রবণের আম্লীয় বা মৌলিক তার পরিমাপ, মানে আম্লীয়, কতটা আম্লীয় বা কতটা ক্ষারীয়, সেটার পরিমাপ করে এই পিএইচ। এই পিএইচ কে সাধারণত একটা স্কেল, এই পিএইচ কে সাধারণত 0 থেকে 14 পর্যন্ত মাপা যায়। এই স্কেলে যদি কোন দ্রবণের মধ্যে আমি ডুবিয়ে দেখলাম যে 7 রয়েছে, তার মানে এই ওই দ্রবণটা না অ্যাসিডিক না ক্ষারীয়। ঠিক আছে, এবার এটি অ্যাসিডিক বা ক্ষারীয় নয় কখন বুঝলাম? তাহলে আমরা যখন আমরা দেখলাম যে পিএইচ এর মান 7 আছে, এবার 7 থেকে যদি এটা কমে যাচ্ছে, তার মানে এটা আম্লিক। আর 7 থেকে যদি বেশি হয়ে যাচ্ছে, ওই দ্রবণটার মধ্যে আমি ডুবিয়ে দেখলাম যে 7 থেকে কম, পিএইচ এর মাত্রা 7 থেকে কম দেখাচ্ছে, শো করছে, তার মানে ওটা আম্লিক। বা 7 থেকে বেশি দেখাচ্ছে, তার মানে ওটা ক্ষারীয়। তাহলে এই যে পিএইচ, এটা কি? একটা স্কেল। এই পিএইচ স্কেলটা কি? 25°C উষ্ণতায় কোনো দ্রবণ কতটা ক্ষারীয় বা কতটা আম্লিক, সেটা যে স্কেল দিয়ে মাপা যায় তাকেই বলা হচ্ছে পিএইচ স্কেল। 25°C উষ্ণতায় কোনো দ্রবণটা কতটা ক্ষারীয় বা কতটা আম্লিক, সেইটাই মানে এইটাকে মানতে হলে, এইটাকে দেখতে হলে আমাদের রুম টেম্পারেচার, বা রুম টেম্পারেচার এখন 45°C আমাদের রুম টেম্পারেচার হচ্ছে, সেটা নয়, মেনলি আমরা এটাকে রুম টেম্পারেচারই বলি, কারণ
কিছুদিন আগে পর্যন্ত গ্লোবাল ওয়ার্মিং এর ছিল না, কম ছিল বলে আমাদের গরমকালে কিন্তু 45 ডিগ্রি সেন্টিগ্রেড হতো না। তখন আমাদের খুব বেশি হলে 28, 30, 32 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের গরমের সময় পড়তো। যাই হোক, তো 25 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে তোমার প্রমাণ একটা টেম্পারেচার ধরা হয়েছে। ধরে এই টেম্পারেচারে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয়, এই যে স্কেলটা ওই দ্রবণটার মধ্যে ডুবিয়ে যদি আমরা দেখতে পাই যে 7-এর থেকে কম তার মানে আম্লিক, 7-এর থেকে বেশি তার মানে ক্ষারীয়, 7 আছে তার মানে এটা প্রশম। এইভাবে কিন্তু পিএইচ স্কেল দ্বারা মাপা যাচ্ছে। এই পিএইচ স্কেলের বৈশিষ্ট্যটা কি? এটা 0 থেকে 14 পর্যন্ত থাকছে। কোন দ্রবণের, আমি আবারও বললাম, 7 যদি হয় প্রশম দ্রবণ, কম হলে আম্লিক দ্রবণ, 7-এর থেকে বেশি হলে ক্ষারীয় দ্রবণ। এখানে পিএইচ কে নির্ণয় করতে পারি কি করে? ওই দ্রবণে হাইড্রোজেনের ঘনত্বটা কত আছে সেটা থেকেই কিন্তু আমরা এই পিএইচ কে নির্ণয় করতে পারি। হাইড্রোজেনের ঘনত্ব কত আছে সেটা থেকেই আমরা পিএইচ এর মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাসটা তোমরা মোটামুটি সবাই ভালো করে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তোমাদের অনেক সহজভাবে বোঝাবার জন্য। তবুও তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা কমেন্টে লিখে জানাতে পারো এবং আমি চেষ্টা করব এই কমেন্টের আনসার দিতে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বলে রাখি যে আমাদের একটা অল ইন ওয়ান কম্পিটিটিভ যে আমাদের সেশনটা হচ্ছে, তার মধ্যে ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিএস, সিএ, এই সব কটা বেসিক থেকে অ্যাডভান্স স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের এই কোর্সটা করানো হচ্ছে। ঠিক আছে? এই ব্যাচটা যদি তোমরা চাও তাহলে তোমরা 4টে ব্যাচও একসঙ্গে নিতে পারো। তবে 4টে ব্যাচ নিলে কিন্তু কোর্স ফ্রি তোমরা যেটা দেখতে পাচ্ছ তার থেকে তোমাদের ফ্ল্যাট 50% অফ হয়ে যাবে। এবার এই 4টে ব্যাচের মধ্যে তোমরা যে কোনো একটা বা দুটো বা 3টে এরকমও চুজ করতে পারো, বা 4টে ব্যাচ একসঙ্গেও চুজ করতে পারো। তোমরা এই সমস্ত কিছুর জন্য ডিটেলে জানবার জন্য অবশ্যই আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেইখানে তোমরা ফোন করে জানতে পারো। ঠিক আছে? দেখো ওপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই 8777279548 বা 8240968588। এই নাম্বারে তোমরা ফোন করলে যে কোনো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই সব কোর্সে ভর্তি হওয়ার জন্য। আর এই কোর্সের কি কি সুবিধা থাকছে সেটা আমি তোমাদের আগেই কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত এইটুকুনি থাকলাম। যদি তোমার আমার পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।